বিশ্ব বাণিজ্যে ভাঙতে শুরু করছে ডলারের একচেটিয়া আধিপত্য। বর্তমানে এমনই এক সিদ্ধান্তের ইঙ্গিত মিলছে যা ভারতের জন্য শাপে বর হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার আর ডলার নয়, বাংলাদেশের সাথে রাশিয়া এবার বাণিজ্য করবে ভারতীয় রুপিতে। হ্যাঁ, মার্কিন ডলারের একচেটিয়া রাজত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এবার রাশিয়া এবং বাংলাদেশ নিজেদের দ্বিপাক্ষিক বাণিজ্যে সরাসরি ভারতীয় রুপি ব্যবহার করার পরিকল্পনা করছে। খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের সাথে লেনদেনের ক্ষেত্রে ডলারের বদলে রুপি ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া হলো? হঠাৎ কেন মার্কিন ডলারকে বয়কট করতে চাইছে রাশিয়া? বাংলাদেশের মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে এর সম্পর্ক ঠিক কোন জায়গাতে? ডলারের পতন নাকি ভারতীয় রুপির বিশ্বজয়, কোনটা? চলুন এই জটিল সমীকরণটাকেই একদম সহজ ভাষায় বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। নমস্কার, আমি কুন্তল আর আপনারা দেখছেন টক টিপ বাংলা। বিশ্ব বাণিজ্যে ডলারের বিষয়টি বুঝতে গেলে আমাদের একটু ইতিহাসে ফিরে তাকাতে হবে। বিগত ৮০ বছর ধরে বিশ্বের বেশিরভাগ আন্তর্জাতিক বাণিজ্য মার্কিন ডলারে পরিচালিত হয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ডলার একটা গ্লোবাল অ্যাঙ্কার কারেন্সি বা বৈষয়িক মূল মুদ্রা হিসাবে প্রতিষ্ঠিত হয়। আর এর ফলে গ্লোবাল ট্রেড সিগন্যালিং এবং সুইফট মেসেজিং সিস্টেমের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া নিয়ন্ত্রণও তৈরি হয়। কিন্তু এই সমীকরণে বড়সড় বদল আসে ২০২২ সালে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অভূতপূর্ব অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। শুধু তাই নয়, রাশিয়ার ব্যাংকগুলোকে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের মূল নেটওয়ার্ক সুইফট থেকে সম্পূর্ণ বের করে দেওয়া হয় এবং তাদের শত শত কোটি ডলারের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ফ্রিজ বা আটকে দেওয়া হয়। আর এই ঘটনার পর থেকেই বিশ্বজুড়ে বাণিজ্যে ডি ডলারাইজেশন বা ডলারের বিকল্প মুদ্রায় লেনদেনের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পায় বা বেড়ে যায়। এবার প্রশ্ন হলো, এই পুরো সমীকরণে বাংলাদেশ কেন যুক্ত হলো এবং এখানে মূল সমস্যাটা ঠিক কোন জায়গাতে? দেখুন, বাংলাদেশ সরকার তাদের ইতিহাসের অন্যতম বড় পরিকাঠামো প্রকল্প তৈরি করছে, যার নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই মেগা প্রজেক্ট তৈরিতে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের কাছ থেকে বাংলাদেশ বিপুল অঙ্কের ঋণ এবং প্রযুক্তিগত সহায়তা নিয়েছে। চুক্তি অনুযায়ী এই প্রকল্পের বিপরীতে বাংলাদেশকে ঋণের টাকা রাশিয়াকে পরিশোধ করতে হচ্ছে। কিন্তু সমস্যা দেখা দেয় মার্কিন নিষেধাজ্ঞার কারণে। নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ স্বাভাবিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ডলার পাঠিয়ে রাশিয়াকে টাকা পরিশোধ করতে পারছিল না। এর ফলে বিকল্প হিসাবে বাংলাদেশ তাদের সোনালী ব্যাংকের রাশিয়ার নামে একটা অ্যাকাউন্ট খোলে এবং সেখানে টাকা জমা রাখতে শুরু করে। কিন্তু নিষেধাজ্ঞা থাকার কারণে রাশিয়া সেই সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন বা ব্যবহার কোনোটারই করতে পারছে না। আর এই অচলাবস্থা কাটানোর জন্য শুরুতে বাংলাদেশ ও রাশিয়া উভয়ই চীনের মুদ্রা ইউয়ান ব্যবহারের কথা ভেবেছিল। কিন্তু এই পথে এগোতে গিয়ে দেখা দেয় নানা বিপত্তি, নিয়ন্ত্রক জটিলতা, সেটেলমেন্ট সমস্যা এবং ব্যাংকিং অবকাঠামোগত বাধার কারণে ইউয়ানের মাধ্যমে লেনদেনের বাস্তবায়িত হতে পারেনি। আর ঠিক এই পরিস্থিতিতেই রাশিয়া বাংলাদেশকে একটা নতুন পথের সন্ধান দেয়। তারা পরামর্শ দেয় যে ঋণের অর্থ বা বাণিজ্যিক লেনদেনের টাকা তারা যেন ভারতীয় রুপিতে পরিশোধ করে। কিন্তু প্রশ্ন হলো, এই ব্যবস্থা বাস্তবে কাজ করবে কিভাবে? দেখুন, ভূরাজনৈতিক দিক থেকে আমরা সবাই জানি ভারত সরকারের সাথে রাশিয়া এবং বাংলাদেশ এই দুই দেশেরই খুব একটা ভালো সম্পর্ক বা রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এর ফলে ভারত এক্ষেত্রে একটা ফাইন্যান্সিয়াল ব্রিজ বা আর্থিক সেতু হিসাবে কাজ করবে। পদ্ধতিটি হবে ঠিক এই রকম ধরনের। বাংলাদেশ রাশিয়া থেকে আসা পণ্য বা ঋণের কিস্তির জন্য রুপি পেমেন্ট করবে। এরপর রাশিয়া বাংলাদেশে প্রাপ্ত সেই রুপি ব্যবহার করে ভারত থেকে তাদের প্রয়োজনীয় পণ্য আমদানি করবে, যেমন ফার্মাসিউটিক্যালস বা ওষুধ, চা, কফি, যন্ত্রপাতি, রাসায়নিক ইত্যাদি। অর্থাৎ এই পুরো লেনদেন প্রক্রিয়াটা ডলার ছাড়াই কিন্তু সম্পন্ন হবে। তবে এই সিস্টেমটি শুনতে আপাত দৃষ্টিতে অত্যন্ত কার্যকর মনে হলেও এর পথে একটা বড় বাধা রয়েছে, আর সেটা হলো
ভারত ও রাশিয়ার মধ্যেকার বাণিজ্য ভারসাম্যহীনতা বা ট্রেড ইমব্যালেন্স। পরিসংখ্যান দেখলে বিষয়টা আরো পরিষ্কার হবে। দেখুন, বর্তমানে রাশিয়া ভারতকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল ও অন্যান্য পণ্য রপ্তানি করে, যার অর্থমূল্য প্রায় $60 বিলিয়ন। কিন্তু এর বিপরীতেই ভারত মাত্র $5 বিলিয়ন পণ্য রাশিয়ায় রপ্তানি করে। এর সহজ অর্থ হলো, ইতিমধ্যেই তেল বিক্রি করে রাশিয়ার কাছে বিপুল অঙ্কের ভারতীয় রুপি জমা হয়ে আছে। আর এখন যদি বাংলাদেশও তাদের পাওনা টাকা রুপিতে পেমেন্ট করতে শুরু করে, তবে রাশিয়ার কাছে অব্যবহৃত রুপির মজুদ আরও বিশাল পরিমাণে বেড়ে যাবে বা একটা বিশাল আকার ধারণ করবে। এক্ষেত্রে রাশিয়া সেই রুপি তখনই কার্যকরভাবে ব্যবহার করতে পারবে যদি তারা ভারত থেকে আমদানির পরিমাণ বহুগুণে বাড়িয়ে দেয়। এই জটিল আন্তর্জাতিক লেনদেনগুলোকে সহজ করার জন্য একটা বিশেষ ব্যাংকিং কাঠামো ব্যবহার করা হচ্ছে ইতিমধ্যে। এর নাম স্পেশাল রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট। এর মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংকগুলো ভারতের ব্যাংকে নিজেদের অ্যাকাউন্ট খুলবে। এই পদ্ধতিতে ভারতীয় আমদানিকারকরা যখন রাশিয়া থেকে কিছু কেনেন, তারা সেই টাকা ভারতীয় ব্যাংকের ভোস্ট্রো অ্যাকাউন্টে রুপি হিসাবে জমা করেন। পরবর্তীতে রাশিয়ান আমদানিকারকরা যখন ভারত থেকে কোনো কিছু কিনবে বা পণ্য কিনবে, তখন তারা ওই ভোস্ট্রো অ্যাকাউন্টে জমে থাকা রুপি দিয়েই ভারতীয় ব্যবসায়ীদের পেমেন্ট করে দিতে পারবেন। ফলে বারবার কারেন্সি এক্সচেঞ্জের কোনো ঝামেলাই থাকবে না এক্ষেত্রে। আর এই পুরো প্রক্রিয়ায় ভারত এবং বাংলাদেশ এই দুই দেশেরই একটা বিরাট সুবিধা রয়েছে। প্রথমত, ভারতের সুবিধা হলো ডলারের ওপর নির্ভরশীলতা অনেকটা পরিমাণ কমে যাবে। দ্বিতীয়ত, কারেন্সি কনভার্সেশনের প্রয়োজন না থাকায় ট্রানজাকশন কস্ট বা লেনদেনের খরচ অনেকটা পরিমাণে কম হবে। তৃতীয়ত, ভারতীয় পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে এবং সর্বোপরি দক্ষিণ এশিয়ায় ভারতের অর্থনৈতিক ভূমিকা ও নেতৃত্ব আরও বেশি শক্তিশালী হবে। এবং এক্ষেত্রে বাংলাদেশের সুবিধা হলো, বাংলাদেশের জন্য তাদের স্বপ্নের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও রাশিয়ার সাথে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পেমেন্ট বকেয়া থাকার যে ঝুঁকি বা টেনশন এতদিন ছিল, তা সম্পূর্ণভাবে নির্মূল হবে। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তাও সুনিশ্চিত করতে পারবে বাংলাদেশ। যদিও এই রুপি লেনদেন ব্যবস্থার ফলে রাতারাতি মার্কিন ডলারের আধিপত্য শেষ হয়ে যাবে না, কারণ আন্তর্জাতিক আর্থিক বাজারে এখনো ডলারই হচ্ছে সবথেকে শক্তিশালী, জনপ্রিয় এবং নির্ভরযোগ্য মুদ্রা। কিন্তু একটা কথা অনস্বীকার্য, রাশিয়া ও বাংলাদেশের মধ্যেকার এই ধরনের বিকল্প লেনদেন ব্যবস্থা ভবিষ্যতে বিশ্ব অর্থনীতিতে একছত্র ডলার নির্ভরশীলতা হ্রাস করার দিকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক পদক্ষেপ হতে পারে। এ বিষয়ে আপনার মত কি? ডলারের মতো স্ট্রং কারেন্সিকে বাইপাস করে বাণিজ্য চালানো কি সহজ হবে, নাকি ভবিষ্যতে বিপদের মুখে পড়তে হতে পারে? আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।